আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গতি অধ্যায় অর্থাৎ পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম রয়েছে গতি বা মোশন। এই অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। তো আমাদের চারপাশে বিভিন্ন ধরনের গতি রয়েছে, যেমন সাইকেল চালানোর গতি বা মোটরসাইকেলের গতি, বাসের গতি, বিভিন্ন ধরনের গতি, উড়োজাহাজ, প্লেন, অনেক ধরনের গতি সম্পর্কেই রয়েছে, যেগুলোর মাত্রা, রাশি, একক সম্পর্কে জানবো এবং এই সমস্ত বিষয় নিয়ে আমরা যত ধরনের গাণিতিক সমস্যা সমাধান করা যায় সে সমস্ত বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তো চলো শুরুতেই দেখে নেওয়া যাক এই অধ্যায় শেষ করলে আমরা কোন কোন বিষয় সম্পর্কে জানতে পারবো। তো এখানে আমাদের যে বিষয়টি রয়েছে সেটি আমরা দেখব যে স্থিতি এবং গতি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য জানতে পারবো। তো এখানে যে বিষয়গুলো রয়েছে এটা নিয়ে বেশি আলোচনা করব না, কারণ এগুলো তোমরা বই যখন হাতে নেবে তখন নিম্নলিখিত দেখতে পারবে এবং বুঝতে পারবে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটায় আমরা সরাসরি চলে যাচ্ছি। তো এখানে স্থিতি এবং গতি এই টপিকটি বোঝানোর জন্য অনেক বেশি সময়ের প্রয়োজন এবং খুব বেশি গুরুত্বও বহন করে না, যার কারণে আমি এই টপিকটিও স্কিপ করে যাচ্ছি। আমরা সরাসরি চলে যাব বিভিন্ন প্রকার গতি যে টপিকটি রয়েছে এখানে। আমরা আমাদের চারপাশে অনেক রকমের গতি দেখতে পাই। কিছু নড়ছে, কোনো কিছু কাঁপছে বা কোনো কিছু ঘুরছে, কোনো কিছু সরে যাচ্ছে। এসব বিভিন্ন ধরনের গতির উদাহরণ আমরা দেখতে পারি। তো এই গতি যদি আমরা গুনতে চাই তাহলে কিন্তু গুণে শেষ করতে পারবো না। তো এই সমস্ত গতির কিছু গুরুত্বপূর্ণ কথা বা গুরুত্বপূর্ণ সংজ্ঞা বা গুরুত্বপূর্ণ উদাহরণ নিয়ে আমরা আজকে এই লেকচারে আলোচনা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবে এবং আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে প্লাটিনাম একাডেমির সঙ্গেই থাকবে। তো প্রথমেই আমরা যে গতির যে বিষয়টি রয়েছে, সম্পূর্ণ গতিটিকে আমরা 5টি ভাগে ভাগ করে ফেলব। তার মধ্যে প্রথম যে গতিটি রয়েছে সেটি হচ্ছে সরল রৈখিক গতি। এটি হচ্ছে সবথেকে বেশি দেখা যায় এরকম একটি গতির উদাহরণ। এখন এখান থেকে যদি সংজ্ঞাটা তোমাদের একটু আলাদা করে দেই তাহলে হবে যে এইটুকু, যে কোনো কিছু যদি সরল রেখার উপর চলাচল করে তাহলে তার গতি হচ্ছে সরল রৈখিক গতি। তার মানে সরল রেখা সম্পর্কে আশা করি প্রত্যেকেরই ধারণা রয়েছে। আর যদি ধারণা না থাকে তাহলে একটু তোমাদের বাড়ির পাশে বা দূরে যে রেল লাইন থাকে, তো রেল লাইনে একটু হেঁটে আসবে, তাহলে দেখতে পাবে সরল রেখা কাকে বলে। তো এখানে সরল রৈখিক গতি বলতে যে গতিটি শুধুমাত্র একটি সরল রেখার উপরই চলাচল করবে এরকম একটি গতিকেই বোঝানো হচ্ছে। তাহলে যদি একটি ক্রিকেট বল বা একটি পাথরকে আমরা যদি উপর থেকে ছেড়ে দিই তাহলে এটি কিন্তু সোজা বরাবর মাটিতে এসে আঘাত করবে। তাহলে এই যে বলের যে গতিটি এটি হচ্ছে একটি সরল রৈখিক গতি। তো আশা করি এটি বুঝতে পেরেছো। এখন রয়েছে ঘূর্ণন গতি। 5 প্রকারের গতির মধ্যে দ্বিতীয় গতির উদাহরণ যেটি রয়েছে সেটি হচ্ছে ঘূর্ণন গতি। তো একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্ব থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তাকে আমরা ঘূর্ণন গতি বলবো। এইটুকু রয়েছে সংজ্ঞা, যেটুকু আমি আইডেন্টিফাই করে দিয়েছি। আর যদি একটু ইয়েলো হলুদ কালার করে দেই তাহলে দেখতে পারবো যে এইটুকু হচ্ছে সংজ্ঞা। এবং এর উদাহরণ রয়েছে বৈদ্যুতিক পাখা, ঘড়ির কাঁটা, এগুলো হচ্ছে ঘূর্ণন গতি। তো একটা বিষয় নির্দিষ্ট করে তোমাদের যদি বলে দেই তাহলে এখানে বলা হচ্ছে যে তোমাদের ঘরে যে সিলিং ফ্যানটি রয়েছে এই সিলিং ফ্যান যখন তোমরা বিদ্যুতের সাহায্যে ঘোরাও বা চালাও গরমের দিনে, তখন দেখবা যে ফ্যানটি ঘুরতেছে একটি নির্দিষ্ট দ্বন্দ্বকে আটকিয়ে রেখে, এবং এই ফ্যানের পাখা থেকে বা ফ্যানের যে নির্দিষ্ট অবস্থান এই অবস্থানটির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। চারপাশের দেয়াল থেকে ফ্যানের যে অবস্থান সেটা কিন্তু একটি নির্দিষ্ট দূরত্বেই রয়ে গেছে, এবং ফ্যানের উপরে যে আমাদের ঘরের ছাদ রয়েছে ছাদ থেকেও কিন্তু ফ্যানের দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। আবার মেঝে থেকেও ফ্যানের দূরত্বের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে এই গতিটাকে বলা হবে ঘূর্ণন গতি। অর্থাৎ এখানে একটি বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তার গতিকে বলবো ঘূর্ণন গতি। তো এখানে কয়েকটি উদাহরণ আরও এখানে দেওয়া রয়েছে, যে ঘড়ির কাঁটার গতি, পাখার গতি, এগুলো হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ।
আরও একটি উদাহরণ হচ্ছে আকাশের চাঁদ, কারণ আকাশের চাঁদের সঙ্গে পৃথিবীর সাথে কোনো কিছু দিয়ে বেঁধে দেওয়া নেই, তবুও এটি একটি নির্দিষ্ট জায়গায় থেকে ঘুরতেছে, যার কারণে ঘূর্ণন গতিটি আকাশের চাঁদ হিসেবেও আমরা সংজ্ঞায়িত করতে পারি। এরপর রয়েছে চলন গতি। তো এখানে যে সংজ্ঞাটি রয়েছে আমি একটু আইডেন্টিফাই করে দিই তোমাদের জন্য। কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যেন বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে থাকে, তাহলে সেটি হচ্ছে চলন গতি। তো আমরা আশেপাশে যত ধরনের গতি দেখতে পাই তার মধ্যে চলন গতির উদাহরণ পাওয়া কিন্তু খুবই একটু মুশকিল। তো তোমরা যারা বাইসাইকেল চালাও বা মোটর সাইকেল ড্রাইভ করো তাদের ক্ষেত্রে বলে রাখি, যদি আমরা বাইসাইকেল বা মোটর সাইকেলের চাকার যে গতিটি রয়েছে এই চাকার গতিটিকে যদি বাদ দেই, তাহলে যে বিষয়টি দাঁড়াবে, দেখবা যে বাইসাইকেলের সম্পূর্ণ অংশটুকু কিন্তু একই দিকে চলতেছে, একই সময়ে একই দিকে চলতেছে, তাহলে এই গতিটি হবে চলন গতি। তো অবশ্যই এখানে চাকার গতিটি বাদ দিতে হবে, কারণ চাকার গতিটি হচ্ছে এটি ঘূর্ণায়মান গতি কিন্তু আগাচ্ছে সামনের দিকে, যার কারণে চাকার গতিটি আমরা চলন গতির উদাহরণ হিসেবে নিতে পারবো না। যদি চাকার গতিটি বাদ দেওয়া হয় তাহলে যে কোনো যানবাহনের গতি হবে চলন গতির একটি প্রকৃষ্ট উদাহরণ। তো এখানে আমাদের চলন গতির উদাহরণ হিসাবে যেটা দেখানো হয়েছে সেটি হচ্ছে একটি মানে বিমানের গতি। এটা দেখো যে যে নির্দিষ্ট দিক থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, এইটা কিন্তু এখানে যে হেলে দুলে যাচ্ছে, আঁকা বাঁকা হচ্ছে, যার কারণে এই গতিটাকে চলন গতি হিসাবে ব্যবহার করা যাচ্ছে না। তো এইটা দেখো যে আগাচ্ছে কিন্তু কোনো ধরনের বাঁকা হচ্ছে না, সামনের দিকে আগাচ্ছে কিন্তু কোনো ধরনের বাঁকা হচ্ছে না, এই গতিটাকে চলন গতির উদাহরণ হিসাবে ধরা যেতে পারে। কিন্তু মূলত কোনো বিমান বা উড়োজাহাজ বা যে কোনো কিছুই হোক না কেন এইভাবে চলাচল করতে পারে না, যার কারণে চলন গতি সম্পর্কে এত সহজে বা ইজিলি কোনো ধারণা পাওয়া যায় না, মানে আমাদের বাস্তব পক্ষে কোনো উদাহরণ পাওয়া যায় না। আশা করি এটিও বুঝতে পেরেছো, এবং এই সংজ্ঞাগুলো তোমরা একটু কষ্ট করে হলেও মুখস্থ করে নিবে, কারণ এই সংজ্ঞাগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ তোমাদের পরবর্তী যে পার্ট রয়েছে এই পার্টগুলো বোঝার জন্য, অথবা আমাদের যে ক নাম্বার এবং খ নাম্বারে যে বিশ্লেষণমূলক প্রশ্ন হয় সৃজনশীলের মধ্যে, তো এইখান থেকে এই সমস্ত বিষয় থেকে খুব বেশি প্রশ্ন এসে থাকে, যার কারণে সংজ্ঞাগুলো খুব ভালো করে বুঝে নিবে। তো এখানে রয়েছে পর্যায়বৃত্ত গতি। একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয় তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলা হয়। এটুকু রয়েছে এটি সংজ্ঞাটি অবশ্যই তোমরা একটু মুখস্থ করে নেবে বা স্ক্রিনশট দিয়ে নিয়ে তারপর তোমরা বারবার পড়ে এটি মুখস্থ করে নেবে, যেহেতু আমার জানা মতে বাংলাদেশের কোনো স্কুলেই এখন পর্যন্ত, মানে আমি যখন ভিডিওটি রেকর্ড করতেছি 2025 সালের আহ, জানুয়ারির 10 তারিখ, এর মধ্যে কেউ এখনো বই পাওনি, যার কারণে আমি বারবার বলে দিচ্ছি যে এটি স্ক্রিনশট দিয়ে বা খাতার মধ্যে লিখে তোমরা এটি মুখস্থ করে ফেলবে। তো যে সময়কাল পর পর এই পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হয় এই গতির পর্যায়কাল। তো এখানে দেখো পর্যায়কালটা আমাদের এখনই বোঝার প্রয়োজন নেই, আমাদের হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো একটি নির্দিষ্ট সময় পর পর যদি গতির পুনরাবৃত্তি হয় তবে এই গতিকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। তো এখানে যদি আমরা ফ্যানের পাখার গতি বা সূর্যর গতি বা হ্যালির ধূমকেতুর কক্ষপথ বা স্প্রিংয়ের গতি, এই সমস্ত বিষয় একটু ক্রিটিক্যাল হয়ে যাবে তোমাদের জন্য, কারণ তোমরা যেহেতু নবম বা দশম শ্রেণীতে এই কারিকুলামের সঙ্গে প্রথম পরিচিত হচ্ছ, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ফ্যানের গতি বা পাখার গতি এটা আমরা ধরে নিতে পারি যে একটি নির্দিষ্ট সময় পর পর ফ্যান যখন একটি নির্দিষ্ট স্পিডে ঘুরবে তখন একটি নির্দিষ্ট সময় পর পর ফ্যানের কিন্তু একটি জায়গা সে অতিক্রম করে ফেলবে। বা আরও যদি আমি সহজ কোনো উদাহরণ দিই তাহলে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার দেখবা সেকেন্ডের কাঁটাটি প্রতি 1 মিনিট পর পর, মানে 60 সেকেন্ড পর পর একটি নির্দিষ্ট ঘরকে অতিক্রম করে যাচ্ছে, একই দিক থেকে এসে ওটিকে প্রতিবারই অতিক্রম করে চলে যাচ্ছে, যার কারণে এটিকে আমরা পর্যায়বৃত্ত গতি হিসাবে চিহ্নিত করতে পারবো। আরও একটি গুরুত্বপূর্ণ গতির উদাহরণ যেটি আমাদের রয়েছে সরল স্পন্দন গতি। তো সরল স্পন্দন গতির যে সংজ্ঞা এটি তোমাদের এই বইয়ে ভালো মতো নেই, তাই এটি আমি অন্য বই থেকে সংগ্রহ করে রেখেছি, এটি তোমরা একটু সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবে, তাহলে তোমরা এটি বুঝতে বা
পরবর্তীতে এটি আর তোমাদের কোনো প্রবলেম হবে না। তাহলে এটা যদি আমি এরকম করে বলি তাহলে হবে পর্যায়বৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথের বিপরীত দিকে চলে তবে এর গতিকে আমরা সরল স্পন্দন গতি বলতে পারবো। সরল স্পন্দন গতি বা দোলন গতি বা কম্পন গতি বলতে পারবো। তাহলে এটি তোমরা আরও একটু ভালো করে দেখে নাও বা একটি স্ক্রিনশট দিয়ে তোমরা এটিকে পরবর্তীতে সুন্দর করে মুখস্থ করে ফেলতে পারো। তো এখন আমি বিষয়টি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এখানে যে বিষয়টি রয়েছে দেখো, এই যে দোলনার যে গতিটা রয়েছে, এই দোলনার গতিটা তোমরা একটু লক্ষ্য করো, তাহলে দেখবা যে দোলনা কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করে। সেটা একবার সর্বোচ্চ বিন্দুতে যে পৌঁছে আবার পেছনের দিকে ফিরে চলে আসে। আর মাঝখানে দোলনাটি যে লাইনের সঙ্গে বাঁধা রয়েছে বা যে খুঁটির সঙ্গে বাঁধা রয়েছে, সেই খুঁটিকে কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে। তো এখানে সংজ্ঞাটিতে বলা হয়েছে যে সম্পূর্ণ গতিপথের অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় এরই বিপরীত দিকে যদি অতিক্রম করে তাহলে এটাকে পর্যায়বৃত্ত গতি বলা যেতে পারে। তো সংজ্ঞা থেকে আমরা এখানকার দুটি উদাহরণ নিতে পারি, একটি হচ্ছে দোলনার গতি আর একটা হচ্ছে ঘড়ির পেন্ডুলাম। পেন্ডুলামযুক্ত দেওয়াল ঘড়িগুলো দেখবে যে নিচে একটি কাঁটা থাকে, যেটি এই একবার বাম দিকে একবার ডান দিকে প্রতি সেকেন্ডে 2 সেকেন্ডে একবার একটু নড়াচড়া করে, যার কারণে এই গতিটিকেও আমরা পর্যায়বৃত্ত গতির সাথে সরল স্পন্দন গতি সম্পর্কে বলতে পারবো। তো সরল স্পন্দন গতিটাও কিন্তু একটি পর্যায়বৃত্ত গতির আওতাভুক্তই। তাহলে আমরা এখান থেকে আশা করি তোমরা এই 5টি যে গতির উদাহরণ রয়েছে, আমরা তো আরেকবার একটু সামারাইজ করে দিই তোমাদের। তাহলে এখান থেকে রয়েছে সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি, চলন গতি, 3টা পর্যায়বৃত্ত গতি এবং সরল স্পন্দন গতি। এই সমস্ত বিষয় সম্পর্কে তোমরা খুব ভালোভাবে ধারণা পেয়েছো। আগামী ক্লাসে আমরা ভেক্টর থেকে শুরু করে অন্য যে বিষয়গুলো রয়েছে, দূরত্ব, সরণ, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আর আমার অফলাইন এবং অনলাইন ব্যাচে ভর্তি হতে চাইলে তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলতে পারো। তো ধন্যবাদ সবাইকে।